গুড মর্নিং। আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আমাকে? একটু বলবে। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছ যখন, তখন ঠিক আছে। তোদের পরীক্ষা সব কেমন হয়েছে? ভালো হয়েছে তো পরীক্ষা? অ্যাসেসমেন্ট 1 দিলে কেমন হয়েছে? অ্যাসেসমেন্ট 1 ভালো হয়েছে? অস্মিতা, ঈশানুর? হ্যাঁ, ঠিক আছে। কোশ্চেন তো ভালোই ছিল, সোজাই ছিল, তাই না? হ্যাঁ, কোশ্চেন ভালোই ছিল, সোজা ছিল, সবাই ভালো করে উত্তর দিয়েছো। আর আমার কথা বা ভিডিও সব দেখতে পাচ্ছ তো? এস স্যার, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের আমি রাজকাহিনী পড়াচ্ছিলাম আগের দিন। রাজকাহিনী তোমাদের লাস্ট হয়েছে যে চতুর্থ অধ্যায়টা, গ্রহটা পড়াচ্ছিলাম, ফিফথ পার্ট। একটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদের, তাই তো? সেই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা দেখছো, ফলো করবে সেগুলো। বেশ। হ্যাঁ, তোমাদের যেটা আমি দিয়েছিলাম, গ্রহটা পড়ানো শেষ হয়ে গেছে, গ্রহ থেকে এবার কোশ্চেন অ্যান্সারগুলো করতে হবে। একটা কোশ্চেন দিয়েছিলাম যে কিন্তু হায় বিধাতা সে সাধে বাদ সাধলেন, সেটা আমি দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি তোমাদের দ্বিতীয় কোশ্চেনটা লিখব। দ্বিতীয় কোশ্চেনটা আজকে কোশ্চেন অ্যান্সারই আলোচনা করব, যেহেতু চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে, তাই কোশ্চেনগুলো একটু লিখে দিয়ে সেগুলো একটু আলোচনা করে দেবো, তার উত্তরটা একটু আলোচনা করে দেবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? আচ্ছা, এরপরেটা লেখো, হাই মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না। তাহলে এটা হচ্ছে তোমাদের রাজকাহিনী। রাজকাহিনী গ্রহটা পড়াচ্ছিলাম। গ্রহর অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো পর্ব তোমাদের পড়ানো হচ্ছে। এটা তাহলে পার্ট 6 হবে, একটু মনে রাখবে। পরপর এগুলো আছে, পার্ট 5 আগের দিন পড়েছিলাম, এবার 6, ঠিক আছে? তাহলে একটা কোশ্চেন দিয়েছিলাম, 2 নম্বর কোশ্চেন হচ্ছে, হায় মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না। হায় মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না, ঠিক আছে? এখানে কার কোন ইচ্ছার কথা বলা হয়েছে? বলা হয়েছে কেন সেই ইচ্ছা পূর্ণ হয় নাই? দেখো, কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই কোশ্চেনটা, যে হায় মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না, কার কোন ইচ্ছার কথা বলা হয়েছে, কেন সেই ইচ্ছা পূর্ণ হয় নাই। নিশ্চয়ই বুঝতে পারছ, পুষ্পবতীর মনের ইচ্ছার কথা বলা হয়েছে। তার কি ইচ্ছা ছিল? তার ইচ্ছা ছিল যুদ্ধ শেষে মহারাজ ফিরলে তিনি পাখির পালকের মতো হালকা পাগড়িটা মহারাজের মাথায় বেঁধে দেবেন। তারপর দুজনে 25 গজ ভাঙনের গায়ে পাতলা একখানা মেঘের মতো সাদা শ্বেতপাথরের বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনবেন। রানী পুষ্পবতীর
মনের ইচ্ছা এটাই ছিল যে মহারাজ যুদ্ধ থেকে ফিরলে তিনি তার মাথায় পাখির পালকের মতো হালকা ওই পাগড়িটা বেঁধে দেবেন। তারপর দুজনে মিলে ওই 25 গজ ভাঙনের গায়ে, মানে যেখানে শ্বেত পাথরের বারান্দা বসিয়েছিলেন, সেই বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনবেন। এই তার মনের ইচ্ছা ছিল। কেন তা পূর্ণ হয়নি? যুদ্ধে যাবার আগে যেহেতু পুষ্পবতী গর্ভবতী ছিল, তাই শিলাদিত্য তাকে বাপের বাড়ি চন্দ্রাবতীতে দিয়ে এসেছিলেন। তারপর তিনি যুদ্ধে গেছিলেন, কিন্তু তার বিশ্বাসঘাতক মন্ত্রী কুণ্ডের জল গো রক্ত মিশিয়ে অপবিত্র করে দিয়েছিল। তাই তিনি যখন কুণ্ডের ধারে গিয়ে সপ্তাশ্ব রথের নাম ধরে ডাকলেন, তখন সেখান থেকে রথ উঠে এলো না। তিনি যুদ্ধক্ষেত্রে হাজির হলেন বিফল মনোরথ নিয়ে, আর সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ। সেই যুদ্ধে বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর শিলাদিত্যর বুকের একদিক থেকে আরেক দিক বিদীর্ণ করে বের হয়ে গেল। শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন। মহারানী এই পুষ্পবতী এই খবর যখন পেলেন মরুভূমির কাছে এসে, না ওইটা লেখার দরকার নাই, তোমরা বলবে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন। এই খবর পাওয়ার পরই পুষ্পবতীর মনের ইচ্ছা পূর্ণ হলো না, তার মনের ইচ্ছা মনেই থেকে গেল। ঠিক আছে, এইখান পর্যন্ত লিখবে, আর বেশি লিখতে হবে না। তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারলে 2 নম্বর কোশ্চেন যেটা বললাম, হায় মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না। ঠিক আছে, সবাই নিশ্চয়ই কোশ্চেনটা লিখে নিয়েছো। এবার আমি 3 নম্বর কোশ্চেনে যাব। তিন নম্বর কোশ্চেন হচ্ছে, যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো। যন্ত্রণায় পুষ্পবতীর চোখে ভালো করে সবাই টেক্সটটা কিন্তু পড়বে। হ্যাঁ, টেক্সটের ভিতর থেকে অনেক কোশ্চেন আসে, তো সব কোশ্চেন তো আর লিখিয়ে দেওয়া সম্ভব নয়। তবে যে কোশ্চেনগুলো দেব তার সঙ্গে সম্পর্কিত কোশ্চেনই তোমাদের পড়বে। তাই এই কোশ্চেনগুলো ভালো করে পড়লে তোমাদের আশা করি সব কোশ্চেনই কমন আসবে। যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো। তাহলে পুষ্পবতীকে কিসের যন্ত্রণা? কেন তার এরকম হয়েছিল? দেখো সবাই কোশ্চেনটা একটু লিখবে। যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো। পুষ্পবতী বল্লভীপুরের রাজা শিলাদিত্যের মহিষী পুষ্পবতী। এছাড়া তিনি ছিলেন চন্দ্রাবতী নগরের রাজকন্যা, এটাও লিখবে। কিসের যন্ত্রণা? আঙুলে ছুঁচ বিঁধে যাওয়ার যন্ত্রণা। আঙুলে ছুঁচ বিঁধে যাওয়ার যন্ত্রণা নিশ্চয় জানো। পুষ্পবতী একটা চন্দ্রাবতীতে এসে একটা পাগড়ি বানাচ্ছিলেন। সেখানে কি ছিল? একটা রূপোর চাদরে সোনার সুতোয় সবুজ রেশমে সবুজ ঘোড়ায় চড়া সূর্যের মূর্তি সোনার সূঁচ দিয়ে সেলাই করছিলেন। সেলাই করতেন আর মনে মনে ভাবতেন যে মহারাজ যুদ্ধ থেকে ফিরে এলে তিনি তার মাথায় ওই পাগড়িখানা পরিয়ে দেবেন। পাগড়ির কাজ যেদিন ওই শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন, সেদিন
পুষ্পবতী চন্দ্রাবতীতে মায়ের কাছে বসে রূপোর চাদরে ওই ছুঁচের কাজ করছিলেন। কাজ প্রায় শেষ হয়ে এসেছিল, কেবলমাত্র সূর্যমূর্তির নিচে সোনার অক্ষরে শিলাদিত্যের নামটি লেখা বাকি ছিল। পুষ্পবতী যত্ন করে সেই কাজ করছিলেন। একটা সোনার তার, সরু হতেও সরু একটা সোনার ছুঁচে পরিয়ে একটা ফোঁড় দিয়েছেন মাত্র। ঠিক তখনই পুষ্পবতীর কচি আঙুলে ওই সোনার ছুঁচ বোলতার হুলের মতো বিঁধে যায়। তার ফলেই সেই যন্ত্রণাতেই পুষ্পবতীর চোখে জল এসেছিল। ঠিক আছে, এরকম করে লিখবে। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো কোশ্চেনের অ্যান্সার? খুব সুন্দর, ভালো একটা চ্যাপ্টার, ভালো করে পড়বে সবাই, নিজেরাই উত্তর লিখতে পারবে। কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমাদের যে ক্লাসে পড়াতাম আর এই যে ক্যামেরার সামনে পড়াচ্ছি, এতে কোনো অসুবিধা হচ্ছে না তো? একটু কোশ্চেনগুলো ভালো করে ফলো করবে। তোমাদের যেহেতু বোর্ডের পরীক্ষা, তো তাই কোশ্চেনগুলো যতটা পারবো আমি ডিটেলসেই আলোচনা করে দেবো। যত কোশ্চেন আসতে পারে সেই নিয়ে আলোচনা করে দেবো। তাতে দু একটা ক্লাস বেশি লাগুক, ক্ষতি নেই, কিন্তু আমি বিশদ আলোচনা করে দেব। তাই তোমরা সেগুলো একটু ফলো করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরেটা দেখো, শুভ্রজ্যোতি, অস্মিতা, ঈশানুর। ঠিক আছে, তাহলে এবার 4 নম্বর কোশ্চেন। কোশ্চেনগুলো লিখবে। হ্যাঁ, কোশ্চেনগুলো লিখলেই তার মধ্যেই কমন পাবে। মা আমাকে বিদায় দাও। কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে? সব কোশ্চেনই মোটামুটি এটা কমন ধরে নিতে পারো, তাই আরেকবার মনে পড়িয়ে দিলাম। সব কোশ্চেনই যদি নাও বলে, তবুও তোমরা লিখে দেবে যে উক্তিটি এখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ওটা যেন মনে থাকে। না কোশ্চেনে দেয়া থাকলেও তোমরা কিন্তু লিখে দেবে কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে। কথাটা কে কাকে বলেছিল? কে কাকে বলেছিল? কেন বলেছিল? তা বুঝিয়ে বলো। আবার এর সঙ্গে কোশ্চেনও জুড়ে দিতে পারে, তারপর কি হলো সেটা আমিও আলোচনা করে দেব। তবু কোশ্চেনে যেটা আছে সেটা আমি বলছি। সেটা হচ্ছে কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে নিশ্চয়ই জানো, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনীর গোহ নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এরকম পরিষ্কারভাবে বলবে, কিন্তু পরিষ্কারভাবে লিখবে। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনীর গোহ অধ্যায় থেকে অংশটা নেওয়া হয়েছে। কথাটা কে কাকে বলেছিল? পুষ্পবতী তার মাকে এ কথা বলেছিল। কেন বলেছিল? ওই সোনার ছুঁচ দিয়ে যখন সেলাই করছেন, সূর্যমূর্তির আঁকার নিচে শিলাদিত্যের নামটা লিখতে বাকি ছিল, সেই সময় তার আঙুলে ওই সোনার ছুঁচ বোলতার হুলের মতো বিঁধে যায়। তিনি সেই কাপড়ে তখন এক ফোঁটা সেই রক্তের দাগ পড়ে। তিনি ভাবলেন যে জল দিয়ে সেই রক্তের দাগ মুছে ফেলতে চেষ্টা করলেন, কিন্তু একটা ফুলের গন্ধ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, তেমনি জল পেয়ে ওই রক্ত গোটা চাদরটাকে লাল করে ফেলে। তখন তার মনে একটা শঙ্কা হয়, ভয় হয়। সে ভাবে শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে গেছে, হয়তো সেখানে কোনো বিপদ ঘটেছে। তার মন কেঁদে ওঠে। তিনি তৎক্ষণাৎ মাকে বলেন যে তিনি আর চন্দ্রাবতীতে থাকবেন না, তিনি বল্লভীপুর ফিরে যাবেন। তাই তখন তিনি মায়ের কাছে বিদায় চেয়েছিলেন। ঠিক আছে, এরপর যদি বলে তারপর কি হয়েছিল, তারপর তিনি রাজপুতদের নিয়ে ওই বল্লভীপুরের দিকে যাত্রা শুরু করেন। বল্লভীপুর যেতে হলে একটা প্রকাণ্ড মরুভূমি পার হতে হয়। সেই মালিয়া পাহাড়ের নিচে ওই চন্দ্রাবতী থেকে বীরনগর পর্যন্ত
পাকা রাস্তা আছে, কিন্তু তারপর ওই মরুভূমি, সেই বালি ভেঙে উঠে চড়ে তাকে সেই বল্লভীপুরে যেতে হবে। কিন্তু ওই পথের শেষে এসে মরুভূমির কাছে তিনি শুনতে পেলেন শিলাদিত্য আর নেই। তিনি তখন কি করলেন, সমস্ত গহনা সেই বালির উপর ছড়িয়ে দিলেন, এবং যেহেতু তিনি গর্ভবতী ছিলেন তাই ওই রাজপুতদের নিয়ে তিনি ওই মালিয়া পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। ঠিক আছে, কারণ কোন আশায় তিনি আর বল্লভীপুরে ফিরে যাবেন, সেখানে তো শিলাদিত্য আর নেই, সেই জন্য তিনি ওই মালিয়া পাহাড়ের গহ্বরে আশ্রয় নিয়েছিলেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো 5 নম্বরটা। জয়, মহারানীর জয়, জয় সতীর জয়, কারা কার নামে এমন জয়ধ্বনি তুলেছিল? এমন জয়ধ্বনি তুলেছিল, কারা কার নামে এমন জয়ধ্বনি তুলেছিল আর কেন তুলেছিল? তা বিবৃত করো। ওই বিবৃত করো মানে পুঙ্খানুপুঙ্খ ঘটনাটা পুরোটা বলো, আর কি বুঝিয়ে বলো, বিশ্লেষণ করো, একই ব্যাপার। তাহলে কারা কার নামে এরকম জয়ধ্বনি তুলেছিল? ওই 80 জন রাজভক্ত রাজপুত রানী পুষ্পবতীর নামে এমন জয়ধ্বনি তুলেছিল। ঠিক আছে, কেন তুলেছিল? তাহলে রানী পুষ্পবতী শিলাদিত্যের মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি মালিয়া পাহাড়ের গুহায় ওই রাজপুত সৈন্যদের সঙ্গে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানে 10 মাস 10 দিন পূর্ণ হলে তার কোল আলো করে এক রাজপুত্রের জন্ম হয়। গুহায় জন্ম বলে তিনি তার নাম রেখেছিলেন গোহ। তারপর তিনি সেই বীরনগর থেকে তার ছেলেবেলার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠান। কমলাবতী এলে তিনি সেই 80 জন রাজপুত বীরের সামনে তার সাধের গোহকে কমলাবতীর হাতে সঁপে দিয়ে তাকে বলেন গোহকে মায়ের মতো, তিনি যেন মায়ের মতো যত্ন করেন এবং মানুষ করেন। আর বলেন যে যখন তিনি চিতার আগুনে ঝাঁপ দেবেন, যখন তার এই সুন্দর শরীর পুড়ে ছারখার হয়ে যাবে, তখন সেই চিতা থেকে এক মুঠো ছায় কমলাবতী যেন কার্তিক পূর্ণিমায় কাশীর ঘাটে গঙ্গার জলে ঢেলে দেয়, যেন তাকে জন্ম জন্মান্তরে আর বিধবা না হতে হয়। এরপর তিনি চন্দন কাঠের চিতায় ওঠেন আর তার ওই রাজপুত বীরের দল সেই চিতা চারিপাশে ঘিরে দাঁড়ায়। তারপর যখন তাতে অগ্নিসংযোগ করা হয়, তার সুন্দর শরীর জ্বলন্ত চিতায় পুড়ে ছাই হয়ে যায়। যেহেতু তিনি আর দ্বিতীয় বিবাহ করেননি, সেই জন্য তাকে বলা হয় সতী, এবং তিনি তো শিলাদিত্যের মহিষী, তাই তাকে মহারানীও বলা হয়েছে। তাই ওই রাজপুত বীরের দল মহারানী এবং সতী বলে অভিনন্দিত করে তার নামে জয়ধ্বনি তোলে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু করতে হবে, এইভাবে পড়তে হবে কিন্তু।
তাই ওটা যদি ভালো করে পড়ো তাহলেই তোমরা এর উত্তর দিতে পারবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন লেখো। 6 নম্বর কোশ্চেন, এটাই তোমাদের লাস্ট কোশ্চেন। পরের ক্লাসে আবার বাকি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আরও যত কোশ্চেন হবে সেই কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সেটা কি, যে গোহ সেই বীরনগরে কমলাবতীর ঘরে, গোহ সেই বীরনগরে কমলাবতীর ঘরে মানুষ হতে লাগলেন। মানুষ হতে লাগলেন। ভালো গল্প, তোমরা নিজেরাই এই কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবে। তবুও যে ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে গোহকে কমলাবতীকে উদ্ধৃত অংশটি বুঝিয়ে বলো। উদ্ধৃত অংশটি বুঝিয়ে বলো। নিশ্চয় বলতে হবে না। গোহ রাজা শিলাদিত্য এবং রানী পুষ্পবতীর সন্তান। কমলাবতী হল শিলাদিত্যের মহিষী পুষ্পবতীর ছেলেবেলার সখী, বীরনগরের ব্রাহ্মণী। এটা লিখবে। তা বীরনগরে কারণ ব্রাহ্মণের বাস, গল্পেতে আছে দেখবে। সেই ব্রাহ্মণী হচ্ছে ছেলেবেলার প্রিয় সখী কমলাবতী। কার? ওই পুষ্পবতীর। তা কমলাবতীকে ওটা বলে দিলাম। এবার উদ্ধৃত অংশটি বুঝিয়ে বলো। গোহ সেই বীরনগরে কমলাবতীর ঘরে মানুষ হতে লাগলো কেন, এই ব্যাপারটা আর কি। তা শিলাদিত্যের মৃত্যু সংবাদ পাওয়ার পর ওই একই কোশ্চেন, প্রায় একই উত্তর, একটু গুছিয়ে বলতে হবে। সেটা হচ্ছে যে শিলাদিত্যের মৃত্যু সংবাদ পাওয়ার পর পুষ্পবতী চন্দ্রাবতীতে না ফিরে গিয়ে তিনি মালিয়া পাহাড়ের গুহায় আশ্রয় নেন এবং সেখানে 10 মাস 10 দিন পূর্ণ হলে তিনি রাজপুত্রের জন্ম দেন, নাম রাখেন গোহ। তারপর সেই বীরনগর থেকে ছেলেবেলার সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠিয়ে গোহকে সেই কমলাবতীর হাতে সঁপে দিয়ে তাকে ছেলের মতো মানুষ করতে বলেন। এরপর তিনি বলেন যে চিতার আগুনে তার শরীর যখন পুড়ে ছাই হয়ে যাবে, সেই ছাই তিনি যেন কার্তিক পূর্ণিমায় কাশীর ঘাটে গঙ্গা জলে ঢেলে দেন, যাতে তাকে জন্ম জন্মান্তরে আর বিধবা না হতে হয়। কারণ তার শিলাদিত্যের তার স্বামীর আগেই মৃত্যু হয়েছিল। দিয়ে তিনি ওই জ্বলন্ত চিতায় ঝাঁপ দেন। আস্তে আস্তে তার সুন্দর কোমল শরীর পুড়ে ছাই হয়ে যায়। আর ওই 80 জন রাজপুত সেই চিতা আগলে পুষ্পবতীর নামে জয়ধ্বনি তুলতে থাকে। এরপর কমলাবতী এক হাতে এক মুঠো ছাই আর এক হাতে গোহকে নিয়ে বীরনগরে ফিরে যান। তা চন্দ্রাবতী থেকে পুষ্পবতীর মা এসে অনেকবার গোহকে ওই চন্দ্রাবতীতে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ওই রাজপুত বীরের দল তারা বলতো যে মহারানী তাদের হাতে রাজকুমারকে সঁপে দিয়ে গেছেন, তাই তারাই তাকে পালন করবে। তারপর এই বল্লভীপুরের রাজা হয়ে তিনি এই মরুভূমিতেই থাকুন, এই তারা আশার কথা বলেন, তাদের মনের কথা বলেন যে এটাই তার রাজপ্রাসাদ। তাহলে আর তারপর থেকেই গোহ ওই বীরনগরে কমলাবতীর ঘরে মানুষ হতে থাকে। ঠিক আছে, ভালো করে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা কোশ্চেন অ্যান্সার। আজকে ওই পর্যন্তই থাক। এই 6টা কোশ্চেন তোমাদের দিলাম। গোহ সেই বীরনগরে কমলাবতীর ঘরে মানুষ হতে লাগলেন। ঠিক আছে, বাহ। ঈশানুর শুভ্রজ্যোতি
বুঝতে পারছো তোমরা। কিন্তু তোমরা আমাদের এই ক্লাসগুলো হচ্ছে কিন্তু অনেকেই জয়েন করছে না। তো জয়েন করাটা জরুরি, যেহেতু এটা তোমাদের বোর্ডের পরীক্ষা দিতে হবে, তাই না? তাই প্রস্তুতিটা এখন থেকে নিতেই হবে, তাহলে কিন্তু বোর্ডের পরীক্ষায় ভালো হবে না। তাই প্রত্যেককেই বলছি যে তোমরা কিন্তু জয়েন করো ক্লাসগুলোতে। রুটিন তো চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কবে তোমাদের কোন ক্লাস আছে, কি ক্লাস আছে। তাই ক্লাসগুলো একটু জয়েন করো, তোমাদেরই সুবিধা হবে, তোমাদেরই কোনো অসুবিধা হবে না। টেক্সটটা ভালো করে পড়ো, নিজেরাই উত্তর করতে পারবে। কয়েকটা মানে প্যাটার্ন হিসাবে আমি এই কোশ্চেনগুলো দিচ্ছি, সেই কোশ্চেন ধরেই তোমরা আরও কোশ্চেন পাবে, তোমরা উত্তরও করতে পারবে। যদি প্রত্যেকটা ক্লাস এইভাবে ফলো করো তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজ আর সময় নেই, এই পর্যন্ত সময় ছিল, যতটা পারলাম বোঝালাম, যতগুলো কোশ্চেন দেওয়ার দিলাম। পরবর্তী ক্লাসে আবার বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। ইউটিউব ফলো করো, সব ফলো করো, তাতেই পরপর আছে দেখবে, স্কুলের ওয়েবসাইট সব কিছু ফলো করো, তাতেই সব পাবে। আর কোনো কোশ্চেন থাকলে এ তো চ্যাটের মাধ্যমে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো কোশ্চেন নেই তো? গুড, ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।